প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় সিস্টিক ফাইব্রোসিস। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এম.এস. খালেদ 1969 সালে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1995 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পেডিয়াট্রিক পালমোনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। সিস্টিক ফাইব্রোসিস বলতে কি বোঝায়? সিস্টিক ফাইব্রোসিস একটা জেনেটিক ডিজিজ, একটা বংশগত, একটা জন্মগত ত্রুটি। মানুষের শরীরে 23 জোড়া যে ক্রোমোজোম আছে, যেটা মানুষের ভবিষ্যৎ জীবন সত্তাকে নির্ধারিত করেছে, কোন জীবনের বিভিন্ন কার্যক্রমকে নিয়ন্ত্রণ এবং নির্ধারিত করে, তার মধ্যে ক্রোমোজোম নাম্বার 7 নম্বর ক্রোমোজোমে যদি কোনো কারণে এটার কোনো ত্রুটি থাকে তাহলে একটা রোগ হয়। সেই রোগটির নাম হলো সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস অ্যাকচুয়ালি একদম শিশুর থেকে আরম্ভ করে বয়স্ক সবাইকেই ইফেক্ট করে। তা আমরা মেইনলি এই জিনিসটা বলি যে শিশু এবং বয়স্ক মানে হলো যুবক, কারণ সিস্টিক ফাইব্রোসিসটা আমাদের এখানে খুবই, আমাদের পার্সপেক্টিভ কন্টেস্টে এশিয়ান কান্ট্রিগুলোতে, বিশেষ করে সাউথ এশিয়ান রিজনে খুবই পরিচিত না। এটা সবচেয়ে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সাদা চামড়া, এক সময় বলা হতো, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন বলা হতো এটা সাদা চামড়ার রোগ, সাদাদের রোগ হয় বেশি। কিন্তু এখন যেহেতু ফ্যাসিলিটিস ইমপ্রুভ করছে, মানুষের জ্ঞান অনেক প্রসারিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় রিসার্চগুলো যখন পাবলিশড হচ্ছে, দেখা যাচ্ছে যে সিস্টিক ফাইব্রোসিস অ্যাকচুয়ালি আমরা এটাকে যতটা বিরল মনে করতাম এক সময়, সিস্টিক ফাইব্রোসিস রোগটা আমাদের পার্সপেক্টিভে আমাদের এখানে ঠিক ততটা বিরল নয়। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে সমস্যাটা হচ্ছে, এখানে বিরল আমাদের চিন্তাধারার বিরলতা এই রোগটাকে বিরল করে দিয়েছে। এই রোগটা আসলে আমাদের এখানে খুবই, মানে আমাদের এখানে অত বিরল না, কমন রোগ। কিন্তু আমরা হচ্ছে কি, আমরা যেহেতু এটা মাথার মধ্যে নাই, আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি নাই আগে। এখন যখন আমরা ডায়াগনোসিস করতে যাচ্ছি তখন আমরা দেখতেছি যে এটা আসলে আসলে ততটা নট দ্যাট মাচ রেয়ার ডিজিজ। আমরা যেটা চিন্তা, আমাদের স্যারের 100 বলতো এটা আমাদের এখানে হয় না, কিন্তু আমরা তো এখন পাচ্ছি। তাইলে ওই সময় আজকের থেকে মানে অনেক বছর আগে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি কোনো সিস্টিক ফাইব্রোসিসের পেশেন্ট পাই নাই, এখন আমরা প্রায়ই পাচ্ছি। তাহলে এই সময় তখন কি ছিল না, এখন আসছে থেকে চিন্তাধারা। আমরা তখন চিন্তা করি নাই, এখন আমরা চিন্তা করছি, রোগটা ধরা পড়ছে। বাংলাদেশ প্রেক্ষাপটে সিস্টিক ফাইব্রোসিসের রোগী কেমন দেখছেন এখন? আমরা তো প্রচুর পাচ্ছি, কিন্তু আমাদের জন্য যে জিনিসটা, সমস্যাটা যেটা হচ্ছে সেটা হলো যে এই রোগটা সম্পর্কে আমাদের যেহেতু আমাদের ধারণাটা খুবই কম এবং এটার যেহেতু ডায়াগনোসিস সম্পর্কে আমরা অত মানে নাই, যে মানে মানুষের, আমাদের অভিজ্ঞতা খুব কম, যার ফলশ্রুতিতে আমরা বিভিন্ন জায়গায় লোকজন এটা আসলে খুব বেশি রোগটাকে ডায়াগনোসিসই আমরা করতে পারছি না। এখানে একটা প্রবলেম আমাদের মধ্যে হচ্ছে যে আমরা, আওয়ার ডক্টরস আর নট থিঙ্কিং অ্যাবাউট দিস ডিজিজ। আমাদের ডাক্তাররাই এখন এটা চিন্তা করছে না। আচ্ছা, যদিও এখন আমরা চেষ্টা করতেছি, এখন হয়তো কিছু কিছু নিউয়ার ডক্টরস যারা, তারা খুব চিন্তা করছে এটা ডিজিজ সম্পর্কে, যার ফলশ্রুতিতে আমরা পাচ্ছি। এই জিনিসটা বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যখন আমাদের একটু স্টাডি করছিলাম, আমরা দেখে গেলাম যে এটা কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে। আমরা 9.3% আমরা, মানে কম না, কিন্তু সেটা একটা ছোট একটা স্টাডিতে আমরা পেয়েছিলাম আমাদের ইয়েতে। সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে আসলে লক্ষণ উপসর্গ একেবারে প্রাথমিক পর্যায়ে কি থাকে? সিস্টিক ফাইব্রোসিস একটা মাল্টি অর্গান ডিজিজ, এটা বডির প্রায় প্রত্যেকটা অর্গানকে এফেক্ট করতে পারে, কিন্তু সিস্টিক ফাইব্রোসিস বডির দুইটা অর্গানকে, দুইটা অঙ্গকে খুব বেশি করে এফেক্ট করে। একটা হলো লাংস আর একটা হলো প্যানক্রিয়াস। তাহলে লাংসের জন্য, ফুসফুসে যখন এফেক্ট করে
তখন প্রথম যে জিনিসটা হয় সিস্টিক ফাইব্রোসিস হলো প্রচুর পরিমাণে কাশি। বাচ্চা প্রচুর পরিমাণে কাশি হয়, কিছুদিন পর পরই বাচ্চার কাশি হয়, কাশির সাথে বেশ থোকা থোকা একদম কফ, কাশির সাথে জ্বর হয়, শ্বাসটান হয়। যখনই আপনি কোনো বাচ্চা দেখবেন যে কাশি হচ্ছে, কাশির সাথে বেশ গাঢ় কফ হচ্ছে, এবং এই বাচ্চাগুলোর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এই বাচ্চাগুলো যখন ওষুধ খায় খুব দ্রুত ভালো হয়ে যায়। কাশি হচ্ছে, কফ বের হচ্ছে, হলুদ সবুজ হলুদ কালার একদম গাঢ় কফ, ওষুধ দিল, ডাক্তার অ্যান্টিবায়োটিক দিল, ভালো হয়ে গেছে। কিছুদিন পর আবার কাশি, আবার কফ, এইভাবে চলতেই আছে আনটিল আনলেস প্রুভ আদারওয়াইজ থিং সিস্টিক ফাইব্রোসিস। একটা গেল। 2 নম্বর হলো যে বাচ্চার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেমটা কি, বাচ্চার পায়খানার সমস্যা হয়। কীরকম? মায়েরা এসে বলে, ডাক্তার সাহেব বাচ্চা তো তেল তেল পায়খানা করে, পায়খানার সাথে তেল যায়, বিজল বিজল পায়খানা করে, বিকার যায়, বেশ বড় অনেক, মানে পায়খানার পরিমাণ অনেক বেশি, পায়খানা বসকা বসকা পায়খানা করে, বাচ্চা প্রচুর খাচ্ছে, ওজন বাড়ে না। থিঙ্ক ইট সিস্টিক ফাইব্রোসিস আনটিল আনলেস প্রুভ আদারওয়াইজ। অনেক কিছুই হতে পারে, কিন্তু এই জিনিসটা সিস্টিক ফাইব্রোসিসটা আপনি চিন্তা করবেন নিশ্চয়ই। তাহলে দুইটা জিনিস, একটা হলো যে প্রচুর বাচ্চার কাশি হবে ঘন ঘন, কাশির সাথে প্রচুর কফ হবে, শ্বাসটান হবে, জ্বর হবে, বাচ্চা ওষুধ খেলেও ভালো হয়ে গেছে, আবার ওষুধ খেলে ভালো, প্রত্যেকবার ওষুধ খায় ভালো হয়, কিন্তু আবার কাশি হয়। এভাবে বারে যদি বাচ্চার কাশি হয়, আপনি অনেকগুলো ডিজিজ আছে, আমি ওইদিকে যাব না, কিন্তু একটা ডিজিজ সিস্টিক ফাইব্রোসিস চিন্তা করবেন, যেটা আমরা চিন্তা করি না। বাচ্চার কাশির সাথে কাশি হয়, বাচ্চার পাতলা পায়খানা, কিছুদিন পাতলা পায়খানা হয়, কিছুদিন পায়খানা শক্ত হয়। বাচ্চার তেল তেল বিকার বিকার পায়খানা হয়, পায়খানার সাথে তেল যায়, বিকার যায়, বাচ্চার অনেক বেশি পায়খানা হয়, বাচ্চা প্রচুর ক্ষুধা আছে, প্রচুর খায়, বাচ্চার ওজন বাড়ে না। সিস্টিক ফাইব্রোসিস মাথায় রাখবেন। সিস্টিক ফাইব্রোসিস এটির পিছনে আসলে কি কি কারণ রয়েছে? সিস্টিক ফাইব্রোসিস, ওই যে বললাম, সিস্টিক ফাইব্রোসিস একটা জেনেটিক ডিজিজ। ক্রোমোজোম নাম্বার 7, লং আর্ম অফ দ্য ক্রোমোজোম নাম্বার 7, 7 নাম্বার ক্রোমোজোমে যখন মানে কোনো ডিফেক্ট থাকে, মিউটেশন থাকে, তখন এই ডিজিজটা ডেভেলপ করে। পারিবারিক ইতিহাস? পারিবারিক ইতিহাস বলতে যদি আমরা দেখবো যে কোনো মা বাবার আত্মীয়তার মধ্যে কোনো বিয়ে হয়েছিল কিনা, এটা একটা ওয়ান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা তো জিজ্ঞেস করি মা বাবার আত্মীয়তার মধ্যে কোনো বিয়ে হয়েছিল কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে পরিবারের অন্য কোনো সদস্য, অন্য কোনো ছেলেপেলের, যা জিজ্ঞেস করি যে আপনার বাচ্চা, অন্য কোনো বাচ্চারা কেমন আছেন, তাদের কি কোনো কাশির সমস্যা আছে কিনা, তাদের কোনো পায়খানার সমস্যা আছে কিনা, তারা এরকম কোনো রোগে ভুগেছিল কিনা, অথবা এই রোগের কারণে কোনো বাচ্চা আপনি মানে মিস হয়েছিল কিনা, কোনো বাচ্চা নষ্ট হয়েছিল কিনা, এই জিনিসগুলো আমরা হিস্ট্রিতে নিই। এগুলো আমাদেরকে ডায়াগনোসিসের ফেভারে একটা পয়েন্ট অ্যাড করে, এই জিনিসটা। এখন সিস্টিক ফাইব্রোসিসের আমরা যে জিনিসগুলো বললাম খুব ছোটোখাটো, ওর আমি মেইন 2টা জিনিস বলছি, আরও অনেকগুলো জিনিস হতে পারে তাদের। যেমন সিস্টিক ফাইব্রোসিসের ডায়াবেটিস হতে পারে, কেউ জানলও না, একটা বাচ্চা পরীক্ষা করে দেখলো তাদের ডায়াবেটিস হতে পারে। মেইনলি 2টাই। এছাড়া আমরা ওই জিনিসগুলোতে, যেহেতু পাবলিক প্রোগ্রাম, আমরা ওইদিকে যাব না। এখন আসেন, এই সিস্টিক ফাইব্রোসিসগুলা প্রচুর পরিমাণে বাচ্চার কাশি হচ্ছে, ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে, কাশি হচ্ছে, ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে। একদিন চেস্ট এক্সরে করতে গেল, এক্সরেতে ব্রঙ্কিওএক্টেটিক চেঞ্জ পাওয়া গেল, অথবা করে আমাদের মতো রেসপিরেটরি ফিজিশিয়ানের কাছে গেল, সিটি স্ক্যান করালো, সিটি স্ক্যানে ব্রঙ্কিওএক্টেসিস পাওয়া গেল। প্লিজ কিপ ইন ইউর মাইন্ড, দিস কুড বি এ কেস অফ সিস্টিক ফাইব্রোসিস। আচ্ছা। কারণ আমরা অনেকভাবে দেখছি এই সিস্টিক ফাইব্রোসিস নিয়ে বেশ কিছু মানে জিনিস ভুল, মানে মিসডায়াগনোসিস হয় একটা কারণে। এই ডিজিজটা অনেকগুলো বাংলাদেশের প্রচলিত কিছু ডিজিজের সাথে মিমিক করে, যেমন তার একটা হলো টিউবারকুলোসিস। আমরা প্রথমেই চিন্তা করি কিন্তু টিউবারকুলোসিস কিনা এটা, এবং আমাদের ডাক্তাররা আমাদের কাছে সিস্টিক ফাইব্রোসিসের যত রোগী আসে সবগুলা, প্রায় সবগুলো, 100টার মধ্যে 90টাই টিবির ওষুধ খেয়ে আসে। আচ্ছা। তাকে প্রথম যখন বারবার কাশি হচ্ছে, টিবির ওষুধ দেয়, টিবির ওষুধ খাওয়ার পর একবার খায়, এমনকি 2বারও খায়, ভালো হয় না, তারপর খুঁজে খুঁজে আমাদের কাছে আসে। সহজে তো আর কেউ আসে না। নিশ্চয়ই। তো আমরা যারা এখন চেষ্টা করতেছি এটার মানে থিঙ্কিংটা, যে ডায়াগনস্টিক থিঙ্কিংটা বাড়তে, মাথার মধ্যে যেন আমাদের আসে যে সিস্টিক ফাইব্রোসিস নামে একটা রোগ আছে, সেই রোগটাতে এই সমস্যা হয়। নিশ্চয়ই।
সিস্টিক ফাইব্রোসিস এটি আসলে শতভাগ কিভাবে নিশ্চিত হওয়া সম্ভব? শতভাগ নিশ্চিত হওয়ার জন্য জেনেটিক অ্যানালাইসিস, মিউটেশন অ্যানালাইসিস করি আমরা। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। মানে কি, মিউটেশন অ্যানালাইসিস সিস্টিক ফাইব্রোসিসের টিল টুডে, মানে আমাদের ওয়ার্ল্ড এটা নিয়ে প্রচুর রিসার্চ হয়। তারা যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এই রোগটা খুবই কমন রোগ, তারা এটা নিয়ে প্রচুর পরিমাণে গবেষণা করে। টিল টুডে বলা হয় যে মোর দ্যান 2000 মিউটেশন এখানে সিস্টিক ফাইব্রোসিসে পাওয়া গিয়েছে। মোর দ্যান আমাদের দেশে আমরা যে মিউটেশন অ্যানালাইসিস করি, আমরা সিএমএসে করে 17টাকে 18টা, এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে 100টা 100-150টা এরকম, 100টা বা সামথিং 100 বেশি হয়। তো এখন 2000 মিউটেশনের মধ্যে যদি আমি 100টা করতে পারি, তাহলে তো এটা ফুল আপনি ডায়াগনোসিস এটা মিস হওয়ার সময় মিস হয়। এখানে একমাত্র সিস্টিক ফাইব্রোসিসের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক টেস্ট ইজ দ্য পাইলোকার্পিন আইনটোফোরেসিস সোয়েট ক্লোরাইড টেস্ট, যেটাকে আমরা ঘাম পরীক্ষা বলি। আচ্ছা, বাচ্চা আমরা পেশেন্টের পাইলোকার্পিন আইনটোফোরেসিস করে আমরা ঘাম নিই, সেই ঘামটাকে আমরা ক্লোরাইড দেখি। যদি দেখি যে ক্লোরাইড লেভেল মোর দেন 60 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হয়, আমরা সোয়েট টেস্ট পজিটিভ বলি। আচ্ছা, মোর দেন যদি 30 থেকে 60 হয় তাহলে আমরা বর্ডার লাইন বলি, লেস দেন যদি 30 হয় তাহলে আমরা নেগেটিভ বলি। তো মোর দেন 60 যদি কখনো হয়, তা আমরা ধরে নিই যে ইট কুড বি এ কেস অফ সিস্টিক ফাইব্রোসিস। কারণ বলা হয় যে পাইলোকার্পিন আইনটোফোরেসিস সোয়েট ক্লোরাইড টেস্ট অলমোস্ট 98% কেসকে ডিটেক্ট করতে পারে। তারপরেও আমরা যে কাজটা করি সেটা হলো যে যখন একবার পজিটিভ হয়, আমরা দ্বিতীয়বার আরেকবার করি, 1 সপ্তাহ পরে বা 1 সপ্তাহ পরে যে কোনো সময় আরেকবার করি, আমরা কনফার্ম হয়ে নিই। আর যদি বর্ডার লাইন হয়, সেই ক্ষেত্রেও আমরা দ্বিতীয়বার আবার করি, এবং সেই ক্ষেত্রে আমাদের আরও অনেকগুলো জিনিস আমরা আগাই, সেটা তো এখানে বলা যাবে না। সিস্টিক ফাইব্রোসিসের চিকিৎসা পদ্ধতি কী কী রয়েছে সেটি নিয়ে আপনার কাছ থেকে জানবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সিস্টিক ফাইব্রোসিস নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। বাচ্চা লম্বা হতে হলে খাবার দাবারের ভূমিকা কতটুকু, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই খেয়াল রাখতে হবে বাচ্চার ক্যালোরি যতটুকু দরকার হয় সেই বাচ্চা কিন্তু ততটুকু খাবার খায় না। তাই বাচ্চার খাবারের মেনুটা এমনভাবে নির্বাচন করা জরুরি, অল্প খাবার খেলেই যাতে তার প্রয়োজনীয় যে পুষ্টিটা দরকার হয় সেটা পূরণ হয়ে যায়। সেজন্য তাকে যেটা করতে হবে যে বাচ্চার বয়স অনুযায়ী তার আসলে কতটুকু ক্যালোরি দরকার এটা নির্বাচন করে নিতে হবে আগেই, এবং বাচ্চার পছন্দ অপছন্দ অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এক এক বাচ্চা এক এক ধরনের খাবার পছন্দ করে। কেউ হয়তো ঝাল পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে, কেউ হয়তো শুকনা খাবার পছন্দ করে, কেউ বা একটু ঝোল ঝোল খাবার পছন্দ করে। এই ধরনের কথা মাথায় রেখে আমাদের কিন্তু মেনুটা অবশ্যই চুজ করতে হবে। আর যদি স্কুল গোয়িং হয় তাহলে তো অবশ্যই আপনাকে স্কুলের টিফিনের প্রতিও খেয়াল রাখতে হবে, কারণ দিনের একটা বিশেষ সময় কিন্তু বাচ্চারা স্কুলে থাকে, এবং এই যে বড় সময়টা, সেই সময়টায় যদি পরিপূর্ণ পুষ্টি দিতে হয় তাহলে টিফিনটাও কিন্তু সঠিক হতে হবে। তাহলে কি ধরনের খাবার আমাদের দেওয়া উচিত বাচ্চাকে লম্বা হওয়ার জন্য? বিশেষ করে বাচ্চার হাড়ের গঠন ঠিক রাখার জন্য এবং তার মজবুত করার জন্য ক্যালসিয়ামের কিন্তু কোনো জরুরি নেই। এই যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কিন্তু আমাদের খুব কমন একটা খাবার, যেটা বাচ্চারা একদমই খেতে চায় না, সেটা হচ্ছে দুধ। অবশ্যই বাচ্চাকে প্রতিদিন 250 ml দুধ দিতে হবে। কোনো বাচ্চা যদি খেতে না চায়, দুধের তৈরি বাই প্রোডাক্টও কিন্তু আমরা দিতে পারি, যেমন পায়েস, ফিরনি, পুডিং, এই ধরনের খাবারগুলো। যে বাচ্চা মিষ্টি পছন্দ করে, মিষ্টির মধ্যেও কিন্তু দুধ দিয়েই তৈরি হয়, তাই ক্যালসিয়ামের একটা বড় অংশ কিন্তু এখানে থাকে। কেউ যদি দই পছন্দ করে, বাচ্চার হজমের সমস্যা হয়, তাদেরকে কিন্তু অবশ্যই আমরা দুধের তৈরি দই দিতে পারি। মিষ্টি দইটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, এবং খাবারের পরে যদি 1 চামচ থেকে 2 চামচ দই দেওয়া যায় তাহলে বাচ্চারা
খাবারের যে পুষ্টিটা আছে সেটা হজম হতে সহায়তা করবে দইয়ে থাকা প্রোবায়োটিক। এর বাইরে আমাদের অবশ্যই প্রোটিনের কথা মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে বাচ্চাদেরকে ক্যালসিয়াম দিলেই হবে না, এর পাশাপাশি কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিন দিতে হবে, কারণ আমাদের সেলগুলো তৈরি করে কিন্তু প্রোটিন। এই প্রোটিনের অংশ কিন্তু দুইভাবে আসে, একটা হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ থেকে, আর একটা অংশ আসে ডাল বা বিচি জাতীয় খাবার থেকে। অনেক বাচ্চাই কিন্তু ডাল খেতে চায় না, কিন্তু আমি অবশ্যই বাবা মাকে বলবো যে 2 বেলা অন্তত যদি আমরা 1 কাপ করে ডাল দিই, তাহলে প্রয়োজনীয় যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে বাচ্চার লম্বা হওয়ার জন্য সেটা কিন্তু ডাল থেকে পাবে। অবশ্যই ডিম খেতে হবে, অনেক বাচ্চা ডিমের গন্ধ পছন্দ করে না, সেই ডিমটাও কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে আমরা যে কোনোভাবে বাচ্চাকে দিতে পারি, কিন্তু অবশ্যই প্রতিদিন কিন্তু একটা করে ডিম বাচ্চাকে দিতেই হবে। ক্যালসিয়ামের কথা বললাম, ক্যালসিয়াম শুধু দিলেই হবে না, ক্যালসিয়ামটা কাজ করার জন্য অবশ্যই ভিটামিন ডি কিন্তু বাচ্চার খাবারে রাখতে হবে। এই ভিটামিন ডি কিন্তু ডিমের কুসুম থেকে পাওয়া যায় এবং খুব ন্যাচারাল সোর্স হচ্ছে ডিমের কুসুম। সো আমাদের শরীরে, বাচ্চাদের শরীরে যদি ভিটামিন ডি এর অভাব হয় সেটা কিন্তু ক্যালসিয়াম কাজ করবে না, আবার ক্যালসিয়াম যদি কম থাকে তাহলে কিন্তু ভিটামিন ডিও কাজ করবে না। তাই লম্বা হতে হলে কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুটোর কম্বিনেশনের খাবারগুলো খুব দেওয়া জরুরি। এর পাশাপাশি এক্সারসাইজের কথা কিন্তু মাথায় রাখতে হবে। ঘরে বসে ইনডোর গেমস খেললেই কিন্তু চলবে না, আউটডোর গেমসগুলো বাচ্চাকে দিতে হবে, কারণ আমরা যে খাবারটা বাচ্চাকে দিলাম সেটা অ্যাক্টিভ ফর্মে শরীরে কাজ করার জন্য তাকে কিন্তু আসলে আউটডোর গেমসগুলোতে উদ্বুদ্ধ করতে হবে। বিশেষ করে সাইক্লিং করা যেতে পারে, সাঁতারে দেওয়া যেতে পারে, বাস্কেটবল খেলতে দেওয়া যেতে পারে। এই ধরনের গেমসগুলো বাচ্চার শরীরের যে টক্সিসিটিগুলো আছে সেটা দূর করে তার অক্সিজেন পরিবহনটাকে খুব সহজ করে দেয় এবং বাচ্চার হাড়ে অক্সিজেন যাওয়া এবং এখানে আয়রন তৈরি করা সব কিছু মিলিয়ে বাচ্চার হাড়ের গঠনটাকে সুস্থ করতে সাহায্য করে। কম্বাইন্ড যে খাবারের কথাগুলো বললাম, সার্বিকভাবে এই খাবারগুলো একটা বাচ্চাকে যদি মেনু ওয়াইজ দেওয়া যায় এবং টিফিনের মেনুটা যদি মাথায় রেখে চমৎকারভাবে ব্যালেন্স করা যায়, তাহলে কিন্তু একটা বাচ্চাকে সঠিকভাবে তার বয়স অনুযায়ী লম্বা করে তোলাটা খুব সহজ হয়ে তোলে। সিস্টিক ফাইব্রোসিস এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আমাদের দেশে? আমাকে প্রথম মেন্টালি এটা সেট আপ হতে হবে যে ইটস এ জেনেটিক ডিজিজ, এই ডিজিজের ট্রিটমেন্টটা আপনাকে কন্টিনিউ করতে হবে ফর লং টাইম। এবং এখন বলা হচ্ছে যে ওয়ার্ল্ডের মধ্যে অল্প কয়টা জেনেটিক ডিজিজ যেগুলো ফুলি কিউরেবল, তার মধ্যে ওয়ান অফ ইট সিস্টিক ফাইব্রোসিস, সেটা হচ্ছে ফুলি কিউরেবল। কিন্তু এটা আসলে ওয়েস্টার্ন কান্ট্রির জন্য। আমাদের এখানে যেখানে আমরা আসলে খুব মাঝে মাঝে খুব বিব্রত ফিল করি, কারণ আমরা এখনো ডায়াগনোসিসই করতে পারি না। আমাদের লোকজন তো এখনো ওই পর্যায়ে ডায়াগনোসিসই যেতে পারে না যে আমরা এটা বুঝতে পারি না ট্রিটমেন্টকে। হ্যাঁ, ইয়েস, আমরা যদি কোনো সিস্টিক ফাইব্রোসিসের কোনো রোগী পাই তাহলে আমরা কি করব? প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে সিস্টিক ফাইব্রোসিস যদি আমরা কোনো ডায়াগনোসিস হয়, আমরা প্রথম যে কাজটা করি সেটা হলো যে এয়ারওয়ে ক্লিয়ারেন্স। মানে সিস্টিক ফাইব্রোসিসের যে কাজটা হয়, কফগুলা খুব গাঢ় হয়ে যায়, ভিতর থেকে বের করতে পারে না কফ, মানে ভিতরে কফগুলা জমে, এবং কফ যখন শরীরের বডির মধ্যে, বুকের মধ্যে জমে থাকে, ওখানে ইনফেকশন হয়। এবং এখানে সবচেয়ে খারাপ যে জিনিসটা সিউডোমোনাস ইনফেকশন হয়। সিউডোমোনাস ইনফেকশন যদি একবার যদি আপনার বুকের মধ্যে জমে, সেটাকে বের করাটা খুবই ভেরি ডিফিকাল্ট। তাহলে আমরা কফগুলোকে বের করি, সেটা আমরা 3% নেবুলাইজ সলিউশন দিয়ে আমরা নেবুলাইজেশন করি, ইনহেলার দিই, আমরা রেগুলার মানে আরও ক্লিয়ারেন্সটা করি। 2 নম্বর যে জিনিসটা হলো যে অ্যান্টিবায়োটিক। যখনই কোনো ইনফেকশন দেখবে সাথে সাথে অ্যান্টিবায়োটিক শুরু করে, এবং এই অ্যান্টিবায়োটিকটা ওই স্পুটাম কালচারের উপর নির্ভর করে। স্পুটাম কালচার করে আপনাকে দেখতে হবে যে কোন অর্গানিজম এখানে আছে, সেই অর্গানিজমকে ইয়ে করে আমরা স্পুটাম কালচারটা করি। 3 নম্বর হলো যে পায়খানা, যেহেতু তার পায়খানা যদি সমস্যা থাকে, আমরা পায়খানার জন্য যেই যার এনজাইম ডিফেক্ট জন্য আমরা এনজাইমটা পূরণ করি, এবং তাকে ভিটামিন সাপ্লিমেন্টেশন, এ ডি কে, যেহেতু ডিফিসিয়েন্ট ভিটামিনগুলোর এখানে অভাব হয়, তো সেগুলো আমরা পূরণ করি। এবং এগুলো দিয়ে দেখা যায় যে অ্যাকচুয়ালি আমরা যদি ঠিকমতো শুধু সিস্টিক ফাইব্রোসিসকে একটু মাথায় নিতে পারি এবং ঠিকমতো সিস্টিক ফাইব্রোসিস ট্রিটমেন্টটা চালাতে পারি, এই পেশেন্টগুলো ভালো থাকে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সিস্টিক ফাইব্রোসিস নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। পোস্টপার্টাম ডিপ্রেশন। ডিপ্রেশন মানে বিষণ্ণতা রোগ। আমরা বলে থাকি অযৌক্তিক নেতিবাচক আবেগ দীর্ঘ সময়, মানে 15 দিন অথবা তার
বেশি যদি স্থায়ীকাল হয় এবং তা যদি একটি নারী বা একটি মায়ের জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এই তিনটি ক্ষেত্রকে অথবা যে কোনো দুইটি ক্ষেত্রে বিচ্যুতি বা বিকার ঘটায়, তখন আমরা বলে থাকি পোস্টপার্টাম ডিপ্রেশন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।